নমস্কার বন্ধুরা। আজ বলবো সোহরাব হোসেনের একটি উপন্যাস শওকাত আলীর প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে। আজকের এই সময়ে দাঁড়িয়ে এই উপন্যাসটি নির্বাচন জরুরি। তার অনেকগুলো কারণ আছে। কিছুদিন আগে যে সন্ত্রাসবাদী হামলা ঘটে গেল, সেই হামলায় সেই মৃত্যুকে কেন্দ্র করে ভারতবর্ষে একটা ন্যারেটিভ তৈরি করা হলো। সন্ত্রাসবাদী হামলা যারা ঘটিয়েছে সেই পাকিস্তান বা পাকিস্তানের সেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আক্রমণের বদলে একটা ছদ্ম দেশাত্মবোধের নামে হিন্দু মুসলিম একটা ন্যারেটিভ তৈরি করা হলো যে সব মুসলিমই সন্ত্রাসবাদী নয়, কিন্তু সব সন্ত্রাসবাদীরাই মুসলিম, ইত্যাদি প্রভৃতি। এর ফলে মুসলিম সমাজের একটা বিরাট অংশ আত্মপরিচয়ের সংকটে পড়ল। জন্মগতভাবে তারা শুধুমাত্র মুসলিম পরিবারে জন্ম হয়েছিল, আর কোনো সত্য সেখানে নেই। সে হয়তো ধর্ম পালন করে, আর 5টা ধর্মের মানুষ যেমন পালন করে। সে দেশকে ভালোবাসে, নিজের সংস্কৃতিকে ভালোবাসে, সে বাঙালি। এইসব পরিচয় হওয়া সত্ত্বেও তাকে আত্মপরিচয়ের সম্মুখীন হতে হলো এবং জঘন্যভাবে তাদের বিরুদ্ধে একটা আক্রমণ নেমে এলো। এই যে পটভূমি, এই যে রাজনৈতিক পটভূমি বা ভোট ব্যাংকের জন্য রাষ্ট্রের তৈরি ন্যারেটিভ, যেখানে সন্ত্রাসবাদীদের মোকাবেলা থেকে পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণের বদলে নিজের দেশের হিন্দু মুসলিমের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি করে দেওয়া, সেইখানে দাঁড়িয়ে এই উপন্যাসটা জরুরি। শওকত আলীর প্রাপ্তি অপ্রাপ্তি। আজকের এই বিচ্ছিন্নতাবাদী সময়ে দাঁড়িয়ে, মৌলবাদী সময়ে দাঁড়িয়ে, ধর্মান্ধের সময়ে দাঁড়িয়ে, যে সময় মানুষ নিজেই নিজেকে বুঝতে পারছে না, যে কোনো একটি ঠুনকো ঘটনায়, আপত্তিক ঘটনায় ব্যক্তির ভেতরের যে বিদ্বেষ, ক্রোধ, হিংসা বেরিয়ে যাচ্ছে এবং সুযোগ পেলেই তা প্রকাশ করে দিচ্ছে। সেই কালবেলায় দাঁড়িয়ে এই উপন্যাসটি অত্যন্ত জরুরি আমার মনে হয়েছে। উপন্যাসের প্লটটি এই রকম যে শিক্ষক শওকত আলী অবসরপ্রাপ্ত, তার 2 সন্তান, 2 কন্যা। তিনি ধার্মিক মানুষ, ধর্ম পালন করেন, কিন্তু ধর্মান্ধ নয়। উদার, মানবিক বোধ সম্পন্ন, সংস্কৃতি পরায়ণ মানুষ। যাপনের অঙ্গ হিসাবে তিনি ধর্মটাকে পালন করেন এবং তার ইচ্ছে ছিল 2 পুত্রকে তিনি 2 শিক্ষায় শিক্ষিত করে তুলবেন। 2 পুত্র মোজাফফর আর মোস্তাক। বড় পুত্র মোজাফফরকে তিনি স্কুলে, বিদ্যালয়ে ভর্তি করেছিলেন, আর ছোট পুত্র মোস্তাককে মাদ্রাসায় ভর্তি করেছিলেন। তার বক্তব্য ছিল,
যে বিদ্যালয়ে ধর্মহীন শিক্ষার মধ্য দিয়ে সে কিভাবে প্রকৃত মনুষ্যত্বের পাঠ অর্জন করবে, আর মাদ্রাসার শিক্ষায় ধর্মীয় পাঠের মধ্য দিয়েও সে কিভাবে প্রকৃত মানুষ হয়ে উঠবে। এবং লেখক খুব সুকৌশলে এই দুই শিক্ষা ব্যবস্থাকে দুটি ঝর্ণার সঙ্গে তুলনা করছেন। শুশুনিয়া বিহারীনাথ পাহাড়ের ঝর্ণা, একটি সুপ্ত, একটি প্রবাহিত, যেন দুটো নদী। শওকতের ভাবনা ছিল যে দুই নদী পাশাপাশি প্রবাহিত হবে, এবং দুই নদী পাশাপাশি প্রবাহিত হতে গিয়ে এক সময় মোহনায় মিলতেই হবে এই ভারত তীর্থের মোহনায়। সেইখানে স্বামী স্ত্রী শওকত ও মরিয়ম নৌকা ভাসে স্বর্গসুখ অনুভব করবেন। এই ছিল তার জীবন চিন্তা। ঠিকই চলছিল, কিন্তু এই দুই সন্তান দুই যে প্রথাগত শিক্ষায় শিক্ষিত হলেন, তার মধ্যে জীবন চেতনার পার্থক্য ঘটে গেল। মোজাফফর হলেন উদার, মানবিক বোধসম্পন্ন, সংস্কৃতি পরায়ণ, সুসভ্য এই ভারত দেশের নাগরিক বাঙালি। মোস্তাকও ঠিক তার বিপরীত। সে ততটা উদার নয়, যুক্তিশীল অবশ্যই, ধর্ম জাতিসত্তাকে সে মানে, এবং ধর্ম জাতিসত্তাকে সামনে রেখে কিভাবে মুসলিম জাতির উন্নতি সাধন করা যায় সেই চেষ্টা সে করে। মোজাফফর নিজেকে জানান দিচ্ছেন এইভাবে, সে প্রথমে ভারতীয়, তারপরে বাঙালি, তারপরে মুসলিম। আর মোস্তাক জানান দিচ্ছে সে প্রথমে মুসলিম, তারপর বাঙালি, তারপর ভারতীয়। এই হচ্ছে জীবন চেতনার পার্থক্য। মোজাফফর নিজেকে কখনো দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবে না, মোস্তাক ভাবে। এবং মুসলিমদের যে এই শূন্যতা, এই পিছিয়ে পড়া, এসব নিয়ে মোজাফফর কোনো জাতিতত্ত্ব, ধর্মীয় দোহাই দেয় না। সে জানে এই অন্ধকারকে দূর করতে গেলে শিক্ষা জরুরি। একমাত্র শিক্ষার মধ্য দিয়েই উন্নতি সম্ভব, এবং প্রতিকূলতার মধ্যেও এগিয়ে গিয়ে জীবনের আধুনিকতাকে প্রতিষ্ঠা করতে হবে, সমাজকে পথ দেখাতে হবে। মোস্তাকের বক্তব্য ভিন্ন। সে নিজেকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে, এবং শূন্যতা, অপ্রাপ্তি, ক্লেদ, বিষণ্ণতা, সংখ্যালঘুর যে চোখরাঙানি, সেগুলোকে সামনে রেখে সে অনেকটা আগ্রাসী, বেপরোয়া, একরৈখিক। তাই বলে সে তার এই চিত্রণের জন্য, তার এই স্বভাবের জন্য তাকে কিন্তু সন্ত্রাসবাদী বলা যায় না। কিন্তু মুসলিম সমাজে এই ধরনের আচরণের জন্য তাদেরকে সন্ত্রাসবাদী দাগিয়ে দেওয়া হয়। মোস্তাককেও প্রাথমিকভাবে সেই রকমই মনে হচ্ছিল, এবং সে সেই সমাজের উন্নতির জন্য, মুসলিমদের শূন্যতা, অপ্রাপ্তির জন্য লড়াই করতে গিয়ে সে একটি সংস্থায় জড়িয়ে যায়, এবং সংস্থায় গিয়ে দেখে যে তারা সন্ত্রাসবাদী আন্দোলনের সঙ্গে জড়িত। মোস্তাক সেই মুহূর্তে তা প্রত্যাখ্যান করে এ কারণেই সেও দেশকে ভালোবাসে, দেশের উন্নতি চায়, কিন্তু সে নিজের জাতিসত্তাকে, ধর্মীয় সত্তাকে বাদ দিতে চায় না, যেটা মোজাফফর করেছেন। এবং আখ্যানটি এগিয়ে গেছে যুক্তিতর্কের মধ্য দিয়ে। মোজাফফর
মোস্তাক মুজাফফরের প্রেমিকা ইতিকণা, তাদের মধ্যে যুক্তিতর্কের মধ্য দিয়ে, ভালো মন্দ মন্দ, শুভ অশুভ যুক্তি শৃঙ্খলার মধ্য দিয়ে, কোন ধর্ম উদার, কোন ধর্ম অনুদার, কোন ধর্ম বেশি আগ্রাসী, কোন ধর্মের মধ্যে বেশি ধর্মান্ধতা, এসবের মধ্য দিয়ে। এবং এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতিও হয়েছে, মারপিটও হয়েছে, অপর পক্ষকে যুক্তিহীন মনে করায়। এই যে তাদের সংঘর্ষ, যুক্তি তর্ক, তার পাশে শওকত আলীর চিন্তা চেতনা চর্চিত হচ্ছে। শওকত আলী তার এই দুই পুত্রকে দেখছেন দুটি নদী হিসাবে, এবং নদীকে অনেক ঝড় ঝঞ্ঝাট পোহাতে হয় তিনি জানেন, কিন্তু নদী যদি দূষিত হয়ে যায়, থেমে যায়, তার পাড়ের মানুষও মারা যাবে, জনপদও মারা যাবে। এবং নদী যদি চোরাবালি হয়ে যায়, তা শিকড়হীন হয়ে যাবে, মানুষের মৃত্যুর ফাঁদ হয়ে যাবে। তাই নদীকে বয়ে যেতেই হবে। এক উদার মানবিক জীবনবোধের ভাবনা নিয়ে তিনি মশগুল হয়ে আছেন। কিন্তু সময়টা তো বড় কুলসিত, সময়টা তো বড় অন্ধকারের, সময়টা তো বড় বেপরোয়া। সেই বেপরোয়া সময়ে এরা আর পেরে উঠছে না। শওকত আলীর সময় থেকে মুজাফফরদের সময় আলাদা। রাজনীতি অনেক দূষিত হয়েছে। শওকত আলীর যে জীবন ভাবনা, সেই জীবন ভাবনা একালে এসে ধাক্কা খাচ্ছে। আবার মুজাফফররা প্রগতিশীলতার কথা ভাবছে, কিন্তু প্রগতিশীলতার কথা ভাবতে গিয়ে অধিক প্রতিক্রিয়াশীল হয়ে পড়ছে, এবং এই প্রতিক্রিয়াশীলতা অনেক সময় বিপজ্জনক হয়ে উঠছে। লেখক খুব সুচারুভাবে নানা বিষয় নিয়ে আলোচনা করছেন। দেশাত্মবোধ, মাদ্রাসার শিক্ষা, সন্ত্রাসবাদীর ধর্ম, ভারতীয় আত্মা, সমাজ, রাজনীতি, জীবনযাপন ইত্যাদি ইত্যাদি। এবং তিনি সব সময় এই দুই স্রোতকে সামনে রেখে একটা মিলনের বিনায় পৌঁছতে চাইছে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, হবেও না, আজকের রাজনীতি যেখানে দাঁড়িয়ে আছে। এবং আজকের রাজনীতির যে মেরু বিভাজন, গুরু সংখ্যালঘু তত্ত্ব, সেখান থেকে সংখ্যালঘুর আত্মপরিচয়ের সংকট কিভাবে ঘনিয়ে আসছে তা তিনি দেখছেন। এবং যেটা মুজাফফর বারবার বোঝানোর চেষ্টা করছেন যে মোস্তাকের পথ ভুল, নিজেদের শূন্যতা, নিজেদের অপ্রাপ্তি জন্য লড়াই করা নয়, সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের অগ্রগতি ঘটানো। এবং প্রত্যেকটি রাজনৈতিক দল মুসলিম সমাজকে নিয়ে খেলছে। মুসলিম সমাজকে কিছু পাইয়ে দেওয়ার নামে, মুসলিম সমাজকে কিছু ভাতা দেওয়ার নামে, অধিক সুযোগ প্রদানের নামে সংখ্যাগুরুর কাছে তারা হেয় হয়ে যাচ্ছে। এবং সংখ্যাগুরু, এই যে সরকার কর্তৃক মুসলিমদের অতিরিক্ত সাহায্য দান, এইটা সংখ্যাগুরুর মধ্যে একটা বিদ্বেষের জন্ম দিচ্ছে, ফলে ফাটলটা আরো বৃদ্ধি পাচ্ছে। কিন্তু মোস্তাকের বক্তব্য এটা ঠিকই আছে, যে সমাজ পিছিয়ে আছে তাদেরকে দেওয়া উচিত, এই নিয়ে তারা তর্ক বিতর্ক, বাদ বিবাদে মিশে আছে। এবং মোস্তাকের যে পথ, তা একরোখা তেজি, কোথাও কোথাও ধর্মান্ধ। ধর্ম ও জাতিসত্তাকে সামনে রেখে সে সমাজের অগ্রগতি চায়।
মুজাফফর ধর্ম জাতিসত্তাকে অতিক্রম করে বাঙালি হিসাবে প্রান্তিক মুসলিম সমাজের উন্নতি চায়। এবং এই চরিত্রগুলো কেউই পুরোপুরি সঠিক নয়, আবার কেউই পুরোপুরি ভুল নয়। প্রত্যেকেই কিছু কিছু জায়গায় সঠিক, কিছু কিছু জায়গায় ভুল। এই দ্বন্দ্ব নিয়ে লেখক এগিয়ে চলেছেন। এ যেন সময়েরই দ্বন্দ্ব। মুজাফফরের প্রেমিকা ইতিকণা হিন্দু, তারা একসঙ্গে একটি মাদ্রাসায় কাজ করে, বিস্তারিত আলাপ আলোচনা করে এবং ধর্মের ঊর্ধ্বে মুজাফফর ইতিকণাকে বিবাহ করে একটা প্রগতিশীলতার চিন্তা প্রতিষ্ঠা করতে চেয়েছিল, বা প্রেমের ভালোবাসার জয় ঘটাতে চেয়েছিল, কিন্তু সেটা সম্ভব হলো না, মাঝপথে ভেঙে গেল, বিবাহের পরও বিচ্ছিন্ন হয়ে গেল। যদি বিবাহটা টিকে যেত তাহলে হয়তো ভালোবাসার জয় হতো, প্রেমের জয় হতো, সমাজকে প্রত্যাখ্যানের একটি ভাষ্য গড়ে উঠত। যদিও মুসলিম সমাজ নিয়ে মুজাফফরের সেই ধর্মান্ধতা, জাতীয়তা, এই জাতিতত্ত্ব, লোকাচার কোনোদিনই ছিল না, কিন্তু লেখক তা করলেন না। তিনি আর্টের সত্যকে বড় করে তুললেন, সামাজিক সত্যকে বড় করে তুললেন, যে সামাজিক এই বিষক্রিয়ায়, রাজনীতির এই দূষণে বিয়েটা ভেঙে যাওয়াই যথাযথ। ধর্মীয় মেরু বিভাজন সেখানে বড় হয়ে উঠল এবং বিবাহ যে যখন ভেঙে গেল, মুজাফফরের পাশ থেকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দূরে চলে গেল, রাজনৈতিক নেতারা দূরে চলে গেল, তাদের কাছে ভোটই প্রধান হয়ে গেল এবং সেই মুহূর্তে তার কাছে দেশ, সমাজ, দেশাত্মবোধ, জাতীয়তাবাদ, বাঙালি সত্তা, মুসলিম সত্তা সব ভেঙে চুরে একাকার হয়ে গেল। বাড়ি ছেড়ে সে চলে যাচ্ছে এবং লেখক খুব গুরুত্বপূর্ণ বীক্ষণে এই মুসলিম সমাজের কয়েকটি চরিত্রের আত্মপরিচয়ের সমস্যাকে দেখাচ্ছেন। তারা সকলেই আধুনিক হতে চেয়েছে, সকলেই উদার জীবন চিন্তায় মিশে গিয়েছে, সকলেই সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে চেয়েছে, সকলেই একটা সুস্থ সংস্কৃতির পরিবেশে থাকতে চেয়েছে, সকলেই মানব বন্ধনে মিলিত হতে চেয়েছে, কিন্তু সময়ের এই দূষণ বেলা তা হতে দিচ্ছে না এবং সকলের পথই আলাদা আলাদা। মুজাফফর উদার মানবতাবাদে দীক্ষিত, তার মধ্যে ধর্মীয় জাতিসত্তার কোনো চিহ্ন নেই। মোস্তকও উদার মানবতাবাদে দীক্ষিত, কিন্তু কিছুটা বেপরোয়া, একরৈখিক, একরোখা, কিছুটা জেদি, অনমনীয় মানসিকতার অধিকারী। তবে তার মধ্যে ধর্ম ও জাতিসত্তা আছে, কেননা তার শিক্ষা হয়েছিল মাদ্রাসায় এবং সেই শিক্ষায় সে শিক্ষিত। তার মধ্যে সে তাই বলে সে বিচ্ছিন্নতাবাদী নয়, সন্ত্রাসবাদী নয়, দেশকে অবশ্যই ভালোবাসে, সমাজের, রাজ্যের, জাতির মঙ্গল চায়, জাতির আধুনিকতা প্রতিষ্ঠা করতে চায়। শওকত আলী ধর্মপ্রাণ মানুষ, কিন্তু সেই ধর্ম শুধুমাত্র যাপনের ধর্ম। সেও সমাজের মঙ্গল চেয়েছে, উদার মানবতাবাদে দীক্ষিত এবং দুই পুত্রের মধ্যে দিয়ে সে দুই নতুন জীবনধারা প্রতিষ্ঠা করতে চেয়েছে, কিন্তু সম্ভব হচ্ছে না। শওকত আলীর প্রাপ্তি অপ্রাপ্তি। প্রাপ্তি বলতে সে দুই সন্তানকে দুই শিক্ষা ব্যবস্থায় বড় করতে চেয়েছিল, তা সম্ভব হয়েছে এবং তার ধারণা ছিল এই দুই শিক্ষা ব্যবস্থায় বড় হয়ে তারা চাকরি পাবে, তার মধ্যে দিয়ে তারা নিজেদের মানববন্ধনে
মিলিত করবে। তারা যথাযথভাবে শিক্ষিত, চাকরি পাওয়ার উপযোগী, কিন্তু চাকরি পায়নি। মুজাফফরের থেকে মোস্তাক পড়াশোনায় আরও বেশি ভালো। মুজাফফর একটি মাদ্রাসায় কন্ট্রাকচুয়ালের একটি কাজ করছেন, চাকরির জন্য উপযোগী হচ্ছেন। আর অপ্রাপ্তি বলতে তার যে 2 সন্তান, যাকে তিনি 2টি নদীর সঙ্গে তুলনা করেছেন, 2টি নদী এক রেখায় এসে মিলিত হবে, ভারত তীর্থের মেলবন্ধন ঘটবে, এইটা ঘটছে না। ঘটছে না এই কারণেই যে সময়ে দাঁড়িয়ে লেখক এই আখ্যান রচনা করছেন, তখন গেরুয়া রাজনৈতিক দলের জাতিতত্ত্বের বিভাজন, মানুষকে ভাগ করে রাজনীতির ফায়দা তোলার দিশা চলে এসেছে। তার বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, সংখ্যালঘু পেরে উঠছে না। তার জন্য সংখ্যাগুরুর সাহায্য চাই। সংখ্যাগুরুরাও রয়েছে, কিন্তু রাষ্ট্র যেভাবে রাজনীতিকে খেলাচ্ছে, ধর্মীয় মেরু বিভাজনে নেমে পড়েছে, সেখানে এই শুভ বুদ্ধি সম্পন্ন মানুষগুলি যেন সংখ্যালঘু হয়ে গেছে। সোহরাব হোসেন অত্যন্ত এক মানবিক আখ্যান রচনা করেছেন। কোথাও ধর্ম জাতিসত্তাকে বিসর্জন দিয়ে, কোথাও ধর্ম জাতিসত্তাকে ধরে জীবনের আধুনিকতা খুঁজেছেন, জীবনের নব্যসজ্জা খুঁজেছেন, ভারত তীর্থের সন্ধান করেছেন। এরা সকলেই দেশকে ভালোবাসে। কারো মধ্যে চোরা বিদ্রোহ আছে, কারো মধ্যে সামান্য বেপরোয়া মানসিকতা আছে, কেউ নম্র ভদ্র, কেউ একেবারেই শান্ত। তারা সকলেই দেশকে ভালোবাসে, কিন্তু তার প্রকাশ সবসময় এক নয়, তার ভঙ্গি এক নয়। প্রকাশ এবং ভঙ্গি যেহেতু এক নয়, সেজন্য তাদেরকে পর্যুদস্ত হতে হয়। এবং মুজাফফরকেও হতে হয়েছিল সেই একটি সন্ত্রাসবাদী হানাহানিতে। কিছুদিন আগে ঘটেছে, সংবাদপত্রে সেই খবর বেরিয়েছে, এবং ট্রেনে সমস্ত যাত্রীরা মুসলিমদের কটাক্ষ করছেন এবং অত্যন্ত নিন্দনীয় ভাষায় আক্রমণ করছেন। মুজাফফর বোঝানোর চেষ্টা করেছিল যে সন্ত্রাসবাদী আন্দোলন ঘটেছে, তার সঙ্গে মুসলিমরাই জড়িত, কিন্তু সব মুসলিমই সন্ত্রাসবাদী নয়। এমনকি ভারতের আর যেখানে যেখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ঘটেছে, বহু দৃষ্টান্ত দিয়েছেন তিনি, সেগুলি আমি আর বলছি না। সেগুলি মুসলিমরা ঘটায়নি, হিন্দুরা ঘটিয়েছে। এবং এই যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলো, তার সত্যটা কোথায়? যারা এই ঘটনাগুলি ঘটাচ্ছে, তাদের নাচাচ্ছে কে? কোন শিক্ষা? মাদ্রাসার শিক্ষা? ইসলাম কখনোই নিরপরাধ মানুষের মৃত্যু ঘটাতে বলেনি। মুজাফফর তা উল্লেখ করেছে কোরআন থেকে। তাহলে এই নক্কারজনক ঘটনাগুলো কিভাবে ঘটছে? মুসলিমদের কি প্রকৃত শিক্ষার প্রয়োজন? শিক্ষাও তো নানা দিক থেকে চলছে। তাহলে চেতনার বিকাশ প্রয়োজন, না এই অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য সার্বিক উন্নতি? সেখানে কিছু পাইয়ে দেওয়ার রাজনীতি হতে পারে না। কিছু পাইয়ে দেওয়ার রাজনীতি, ভোট ব্যাংকের নামে কিছু দান ভাতা দেওয়া, আসলে বিদ্বেষের জন্ম দিচ্ছে। হিন্দুদের চোখে মুসলিমদেরকে
আরও নিকৃষ্ট দেখানো হচ্ছে, মুসলিমরা আরও পিছিয়ে যাচ্ছে। বরং সেই প্রতিকূলতার মধ্যে দিয়ে, শিক্ষার মধ্য দিয়ে কিভাবে এগিয়ে আসা যায়, ধর্মকে সঙ্গী করে, ধর্মকে বর্জন করে প্রকৃত মানবতার কথা কিভাবে বলা যায়, উদারতার কিভাবে বলা যায়, দেশাত্মবোধের কথা কিভাবে বলা যায়, দেশকে কিভাবে ভালোবাসা যায় এবং সামাজিক অবস্থান বজায় রেখেও ভাষিক সংস্কৃতিকে কিভাবে বজায় রাখা যায়, বাঙালি সংস্কৃতিকে কিভাবে বজায় রাখা যায়, সেই চেষ্টা চালিয়ে যাওয়া জরুরি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আখ্যান এবং এই সময়ে দাঁড়িয়ে তার তাৎপর্য এবং মাধুর্য অনেক বেশি নান্দনিকতায় ভরপুর। আপনারা পড়ুন, ভালো লাগবে। এবং উপন্যাসটির দাম খুবই কম, এখনও 50 টাকায় পাওয়া যায়। মিত্র ঘোষের উপন্যাস। ধন্যবাদ, ভালো থাকুন।